দেখো, আগের দুটো ভিডিওতে তোমাদের প্রবাহী সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং একটা পাত্রে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা কিভাবে নির্ণয় করা হয় সেটাও দেখানো হয়েছিল। আজকে আমরা দেখব সেই তরলেরই চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য কীরকমভাবে। কটা বৈশিষ্ট্য এখানে আছে দেখবে, আমি 6টা বৈশিষ্ট্য লিখেছি। প্রথম বৈশিষ্ট্যটি লেখা আছে দেখবে, কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ সব দিকেই সমান হয়। এটা নির্দিষ্ট বিন্দু ধরলে তার চারিদিকে চাপটা সমান। 2 নম্বরে লেখা আছে, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সমানুপাতিক। 3 নম্বরে লেখা আছে, স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান। এই তিনটে যে প্রকৃতি বা বৈশিষ্ট্য বলা হলো, এই তিনটেকেই আমরা একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারবো। কীরকমভাবে পরীক্ষাটা দেখবে, একটা ছবি এখানে লেখা আছে, তোমরা পাশে লেখা আছে দেখবে প্রান্তিকের ভৌতবিজ্ঞান বই থেকে দেখে নেবে। তাহলে প্রান্তিকের বই যাদের আছে তোমরা বই থেকে দেখবে, ছবিটা আঁকা আছে, পাশে লেখা আছে কীভাবে পরীক্ষাটা করা হবে। যাদের প্রান্তিকের বই নেই বা বই জোগাড় করতে পারবে না, তারা আমাকে কমেন্টে লিখবে গ্রুপেতে, আমি সেই পরীক্ষাটার ডিটেলস সেটা পাঠিয়ে দেবো কীরকমভাবে পরীক্ষাটা করা হচ্ছে। তবু আমি এখানে বলে দিচ্ছি, দেখবে একটা কাঠের পাটাতন নেওয়া হয়েছে, সেই পাটাতনের ওপরে একটা পাত্র আছে, কাঁচের পাত্র হলেই ভালো হয়। এরপর কি করা হচ্ছে, একটা পাটাতনের উপরই একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে, সেই স্ট্যান্ডেতে একটা কাঁচের নল, দুমুখ খোলা কাঁচের নলকে আটকানো আছে। এরপর কি করব, ওই কাঁচের নলের মধ্যেই একটা রঙিন জলের ফোঁটা নিতে হবে। সাধারণত দেখবে বাড়িতে মা কাকিমারা যে আলতা পরে, সেই আলতা 1 ফোঁটা বা 2 ফোঁটা ওই কাঁচের নলের মধ্যে নিলেই সেটা কিন্তু একটা রঙিন সূচক তৈরি হয়ে যাবে। সেই ফোঁটাটাই কখনো বাঁ দিকে কখনো ডান দিকে সরে সরে যাবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো চাপের হ্রাস বৃদ্ধি হচ্ছে। এবার কি করব, কাঁচের নলটারই একটা প্রান্তে একটা রবারের নলকে টাইট করে আটকে দিতে হবে। সেই রবারের নলেরই অন্য মুখটাতে একটা ফানেল আটকাতে হবে। যে ফানেল তোমরা দেখেছো কন্ট্রোলে কেরোসিন তেল ঢালা হয় বা অন্যান্য যে কোনো তরল ঢালা হয়, এই ফানেলের মুখেতে একটা রবারের পর্দা বেঁধে দিতে হবে। রবারের পর্দা কিভাবে পাবে, যেগুলো ফেটে যাওয়া যে বেলুন, যে বেলুনগুলো আর ফোলানো যায় না, কাজে লাগে না, সেই রবারের বেলুনটাকে যদি আমরা টান টান করে ফানেলের মুখেতে বেঁধে দিই, টান টান করে নিয়ে একটা সুতো দিয়ে বা গার্ডার দিয়ে যদি আমরা বেঁধে দিই, তাহলে এটা রবারের পর্দা হয়ে যাবে। এবার ওই রবারের পর্দাটা আটকানোর পর তোমরা দেখবে আঙুলে করে যদি চাপ দিয়ে দেখো, যদি এই যে রঙিন জলের সূচকটা রয়েছে, যে ফোঁটাটা, সেটা আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে। যখনই আমরা পর্দার উপর আঙুলে করে ঠেলবো, তাহলে কি হবে, আঙুলে করে ঠেললে এর ভিতরে যে বায়ুটা আছে, সেই বায়ুটাও আস্তে আস্তে এরকম ডান দিকে চাপ দেবে। ডান দিকে চাপ দিলেই রঙিন জলের ফোঁটাটা তখন ডান দিকে সরে যাবে। আবার যদি এই রবারের পর্দাটা কি 2 আঙুলে করে টিপে ধরে টানি বাইরের দিকে, তখন দেখা যাবে এই ফোঁটাটাই আবার বাঁ দিকে সরে আসছে। তার মানে প্রথম ক্ষেত্রে যখন আমি ঠেলা দিয়েছিলাম তখন বায়ুর চাপটা এখানে বেশি হয়েছিল, সেই জন্যই জলের ফোঁটাটা, রঙিন জলের ফোঁটাটা ডান দিকে সরে গিয়েছিল। আবার যখন টেনেছিলাম তখন বায়ুর চাপটা কম ছিল বলেই রঙিন জলের ফোঁটাটা বাঁ দিকে সরে আসবে। এইবার কি করব, ওই ফানেলটা কি ওই পাত্রের মধ্যে জলেতে ডোবানো হলো। যত গভীরে ডোবাবো দেখা যাবে এই রঙিন জলের ফোঁটা তত ডান দিকে সরে আসছে। তার কারণ কি, ওই যে গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, এটা আগের দিনই দেখানো হয়েছিল। এখানে 2 নম্বর পয়েন্টেও বলা হয়েছে, দেখবে কোনো বিন্দুতে চাপ তরলের মুক্তপৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতা সমানুপাতিক। তার মানে যত আস্তে আস্তে গভীরে ডোবাবো এখানে চাপটা বাড়বে, তরলের বিন্দুটা, রঙিন জলের ফোঁটাটা আস্তে আস্তে ডান দিকে সরে যাবে। আর কি করব, ওই একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ডুবিয়ে আমি ফানেলটাকে স্থির করে রাখবো। কি করব, এবার ওই গভীরতা একটা বিন্দু কল্পনা করতে হবে। সেই বিন্দুটার চারপাশেই যদি আমি ফানেলটাকে এইভাবে ঘোরাই, ফানেলের মুখটা কখনো বাঁ দিকে কখনো ডান দিকে কখনো নিচের দিক থেকে উপরের মুখটা করে রাখবো, এইভাবে যদি ঘোরানো হয় তখনও দেখা যাবে কিন্তু রঙিন জলের ফোঁটার কোনো সরণ হচ্ছে না, যেখানে গিয়ে স্থির হয়েছিল সেইখানেই দাঁড়িয়ে থাকবে। একটা স্কেল লাগানো হয়েছে তার জন্য, এই স্কেলটা থেকে আমরা বুঝতে পারবো রঙিন জলের ফোঁটাটা কতটা বাঁ দিকে কতটা ডান দিকে সরছে বা আদৌ কোনো সরণ হচ্ছে কি না, সেটা আমরা ওই স্কেল দেখে সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম প্রথম যে বৈশিষ্ট্যটা, যেখানে কি ছিল, স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান। তাহলে এখানে এই বিন্দুটা যেটা কল্পনা করেছি তার উপর নিম্নচাপ, উচ্চচাপ, পার্শ্বচাপ সব দিক থেকে চাপগুলো কিন্তু সমান, সেই জন্যই রঙিন জলের ফোঁটার কোনো সরণ হয়নি।
এবার ওই একই অনুভূমিক তলে আমি এই বিন্দুটার সাথেই একই অনুভূমিক তল কল্পনা করলাম। সেই একই অনুভূমিক তলে যদি আমি এরকম অনেকগুলো বিন্দু কল্পনা করি, এপাশে বা এপাশে আমি যদি অনেকগুলো বিন্দু কল্পনা করি, দিয়ে ফানেলটাকে ওই বিন্দু বরাবর একবার বাঁ দিকে কখনো ডান দিকে যদি আমি সরাই, তাহলেও দেখা যাবে রঙিন জলের ফোঁটার কোনো সরণ হচ্ছে না। তাহলে এখান থেকেও আমি বুঝতে পারবো যে একই অনুভূমিক তলেও চাপটা সব জায়গাতেই চাপটা সমান, যেটা 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান। এরপরে 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আমি লিখেছি দেখবে, 4 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে যে স্থির তরলের মুক্তপৃষ্ঠ সর্বদা অনুভূমিক থাকে। তা এটাকেও প্রমাণ করা যায়। এটা প্রমাণ করার জন্য কি হয়েছে দেখবে, প্রথমেই একটা কাঁচের পাত্র নেওয়া হয়েছে। সেই কাঁচের পাত্রতে ধরে নেওয়া হচ্ছে যে স্থির তরল যেটা আছে সেই তরলের উপরের মুক্ত তলটা তরঙ্গায়িত, মানে উঁচু নিচু আছে, অনুভূমিক নেই। এবার কি করব, সেটা যে অনুভূমিক হবে সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য তলায় তরলের ভিতরে একটা অনুভূমিক তল আমি কল্পনা করলাম। সেই একই অনুভূমিক তলে দুটো বিন্দু নেওয়া হলো। এবার দুটো বিন্দু থেকেই আমি উপরিতল পর্যন্ত উচ্চতাগুলোকে মাপলাম। দেখা যাচ্ছে মুক্ত তল থেকে এই দুটো বিন্দুরই গভীরতাগুলো হচ্ছে একটার H1 একটার H2, মানে যে অনুভূমিক তলটা আমি কল্পনা করেছিলাম সেই অনুভূমিক তল থেকেই একদম উপরিতল পর্যন্ত কখনো তরঙ্গের একদম শীর্ষ যেটা, শীর্ষ পর্যন্ত উচ্চতাটা H1, আবার একটা তরঙ্গের পাদদেশ আছে, সেই পাদ পর্যন্ত উচ্চতাটা হয়ে গেল H2। এবার যেহেতু এ আর বি দুটো বিন্দু একই অনুভূমিক তলে অবস্থিত, তাহলে এ আর বি বিন্দুতে চাপটা তো সমান হবেই, যেটা ওপরে দেখবে 3 নম্বর পয়েন্টেই লেখা ছিল। তাহলে সেই জন্য এ আর বি দুটো বিন্দুতেই আমরা চাপের রাশিমালাগুলোকে নির্ণয় করব। তার জন্য তরলের ঘনত্বটা ডি আর ওই স্থানের অভিকর্ষজ ত্বরণটাকে জি ধরা হয়েছে। তাহলে এ বিন্দুতে চাপ হয়ে যাবে H1 ডিজি। এই রাশিমালাটা আগের দিনে নির্ণয় করা হয়েছে, ঠিক আছে, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। একইভাবে বি বিন্দুতেও H2 ডিজি। এবার একই অনুভূমিক তলে যেহেতু চাপটা সমান, তার মানে H1 ডিজি সমান H2 ডিজি হয়ে গেল। ডিজি ডিজি দিক থেকে কেটে গেলে H1 সমান H2 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে না, একই অনুভূমিক তল থেকে মুক্ত পৃষ্ঠের উচ্চতাটা সর্বদা সমান থাকবে। অর্থাৎ এই যে একই অনুভূমিক তল কল্পনা করা হয়েছে, এখান থেকে H1 এর মানটাও যা, H2 এর মানটাও তাই। তাহলে যেহেতু এই তলটা অনুভূমিক, তার মানে অবশ্যই উপরের মুক্ত তলটাকেও অনুভূমিকই থাকতে হবে, তা না হলে দুটো উচ্চতা কখনো সমান হতো না। তাহলে এখান থেকেও আমরা প্রমাণ করতে পারলাম যে স্থির তরলের মুক্ত পৃষ্ঠটাও সর্বদা অনুভূমিক অবস্থাতেই থাকে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, 5 নম্বর বৈশিষ্ট্য, সেখানে বলা হয়েছে যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরল যে পাত্রে রাখা হয় তার আকারের উপর নির্ভর করে না। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তরলের সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে সবসময়। তার জন্য এই যে পাশে একটা ছবি আঁকা হয়েছে দেখবে, এখানে বিভিন্ন আকারের পাত্র নেওয়া হয়েছে। বিভিন্ন আকারের পাত্র নিলেও নিচের অংশগুলো কিন্তু সংযুক্ত, অর্থাৎ একটা পাত্রে যদি আমি জল ঢালি সেই জলটা কিন্তু এই সংযুক্ত অঞ্চলের মধ্যে দিয়ে প্রত্যেকটা পাত্রের মধ্যেই ঢুকে যাবে। দেখো সমোচ্চশীলতা ধর্ম তার একটা সংজ্ঞা দিয়েছে এখানে, বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের কয়েকটি সংযুক্ত পাত্রের কোনো একটিতে যদি তরল ঢালা হয় তাহলে সবকটি পাত্রেই তরলটা সমান উচ্চতায় আসবে, একেই বলা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। তাহলে আমি যদি এই একটা সরু নল দিয়ে যদি তরল ঢালি, জল যদি ঢালা হয়, তাহলে প্রথমে এই নলটার উচ্চতাটা বেশি থাকবে, অন্য নলগুলোতে জলের উচ্চতা কিন্তু কম থাকবে বা বিভিন্ন কোনোটায় জল হয়তো ঢুকবেও না। কিন্তু একটা সময় আসবে যখন দেখা যাবে এই সংযুক্ত অঞ্চলের মধ্যে দিয়ে প্রত্যেকটা অংশের মধ্যেই জল ঢুকে গেছে এবং সমান উচ্চতায় এসে গেছে প্রত্যেকটা জলের তল। তার কারণটা কি না, প্রত্যেকটা অঞ্চলের উচ্চতাগুলো তখন সমান হয়ে গেছে। যখন এই প্রথম নলের উচ্চতাটা বেশি ছিল সেখানের নিচের বিন্দুতে জলের চাপটা বেশি ছিল, বাকি নলগুলোতে এই পাদদেশের চাপগুলো কিন্তু কম ছিল। তাহলে জল সবসময় চায় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে চলে যেতে। তাই এই অঞ্চলের উচ্চতাটা বেশি বলে এখান থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে জলটা চলে এসেছে। এসে কি করেছে, প্রত্যেকটা অঞ্চলেরই উচ্চতাগুলো, প্রত্যেকটা নলেরই উচ্চতাগুলো সমান হয়ে গেছে। তাহলে প্রত্যেকেরই পাদবিন্দুগুলোতে চাপগুলো সমান হয়ে গেছে। চাপগুলো সমান হওয়ার জন্য তখন জলটা স্থির অবস্থায় এসে গেছে, এখানে কিন্তু আর জলের কোনো প্রবাহ দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে যতই পাত্রের আকারগুলো আলাদা আলাদা নেওয়া হোক না কেন, সবসময় সব পাত্রতেই তরলটা কিন্তু সমান উচ্চতায় থাকবে, অর্থাৎ সমোচ্চশীলতা ধর্মটা বজায় রাখবে।
দেখবে আমাদের এখানে একদম নিচের দিকে একটা ছবি আঁকা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে বিভিন্ন আকারের বা বিভিন্ন আয়তনের দুটো পাত্র, তার নিচের অংশগুলো কিন্তু সংযুক্ত। কি করা হয়েছে, একটা নলেতে প্রথমে জল ঢালা হয়েছে, সেই মাঝের অঞ্চলটাতে একটা স্টপ কক লাগানো আছে। প্রথম নলটাতে জল ঢালার সময় দেখা গিয়েছিল শুধুমাত্র প্রথমটাতেই জলের উচ্চতাটা বেশি থাকবে, দ্বিতীয়টায় হয়তো কোনো জল থাকবে না বা থাকলেও খুব কম, উচ্চতাটা খুব কম। এবার যখনই আমি স্টপ ককটা খুলে দেবো তখন কি হবে, এই দিকের নলের জলের উচ্চতাটা বেশি বলে এখানে চাপটা বেশি থাকবে, একদম নিচের অঞ্চলে নিম্ন এই বিন্দুতে চাপটা বেশি থাকবে। এখানে জলের উচ্চতাটা কম থাকায় এখানে চাপটা কম থাকবে। এখানে লিখে দিয়েছি দেখবে উচ্চচাপ অঞ্চল, এটা নিম্নচাপ অঞ্চল। তাহলে জল সবসময় চেষ্টা করবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে চলে যেতে। স্টপ ককটা যখনই খোলা হবে তখনই এদিক থেকে জলের প্রবাহ এদিকে আসবে। কতক্ষণ জলের প্রবাহ থাকবে, যতক্ষণ পর্যন্ত দুটো নলের উচ্চতা না সমান হচ্ছে। এই যে এখানে দুটো নলের উচ্চতাই সমান হয়ে গেছে, উভয় পাত্রেরই উচ্চতা সমান, তখন কিন্তু আর জলের কোনো প্রবাহ দেখা যাবে না, কারণ প্রত্যেকটারই নিচের বিন্দুতে চাপগুলো তখন সমান হয়ে গেছে। কারণ এই যে চাপের মান উচ্চতার সাথে সমানুপাতিক, তাহলে যখনই উচ্চতাগুলো একই হয়ে গেছে, প্রত্যেক বিন্দুতে চাপগুলোও একই হয়ে গেছে, তখন আর জলের কোনো প্রবাহ দেখা যাবে না, সেটা স্থির জল হয়ে যাবে, সেখানে চাপটা সমান হয়ে যাবে। ঠিক একই রকম ব্যাপার এখানেও কিন্তু দেখা যাবে, যখনই উচ্চতাগুলো প্রত্যেকটাতে সমান হয়ে যাবে, প্রত্যেকেরই নিম্ন বিন্দুগুলোতে চাপগুলো সমান হয়ে যাবে, আর জলের কোনো প্রবাহ দেখা যাবে না, কোনো পাত্র থেকেই কোনো পাত্রতে আর জল গিয়ে ঢুকবে না, প্রত্যেকটা পাত্রতেই জলের উচ্চতাগুলো তখন সমান থাকবে। এটাই হয়ে যাচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা শহরাঞ্চলে জল সরবরাহ করি। দেখবে শহরাঞ্চলে একটা উঁচু ট্যাঙ্ক রাখা থাকে, সেই ট্যাঙ্কে পাম্পের সাহায্যে জল তুলে ভর্তি করে রাখা হয়। সেখান থেকে শহরের বিভিন্ন বাড়িতে, শুধু শহরে না, এখন গ্রামাঞ্চলেও এই ব্যবস্থা করা হয়েছে, তোমরা সবাই জানো, ঠিক আছে। সেই উঁচু ট্যাঙ্ক থেকে জল প্রত্যেক বাড়িতে বাড়িতে বা রাস্তায় যে ট্যাপ কলগুলো থাকে সেখানে সেখানে জল সরবরাহ করা হয়, কারণ সেখানেও পাম্পের জলের উচ্চতা কিন্তু সবসময় বেশি থাকে। সেই উচ্চচাপ অঞ্চল থেকে জল সবসময় চাইবে আমি নিম্ন অঞ্চলের দিকে যাব, নিম্নচাপ অঞ্চলের দিকে, সেই হিসেবেই উঁচু ট্যাঙ্ক থেকে জল নেমে বিভিন্ন বাড়িতে চলে আসে। এটাকে আমরা কাজে লাগাই এইভাবে। আর প্রাকৃতিক উদাহরণ হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্মে, সেটা হচ্ছে আর্টেজিও কূপ। এটা তোমরা ভূগোলে পড়েছো হয়তো। আর্টেজিও কূপের ব্যাপারটা কীরকম না, সেখানে দেখবে মাটির নিচে শিলাস্তর আছে, দু রকম শিলাস্তর দেখা যাচ্ছে, প্রবেশ্য আর অপ্রবেশ্য। এই দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটা প্রবেশ্য শিলাস্তর থাকে। এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বৃষ্টির জল ঢোকে, ফিল্টার হয়ে ঢোকে। ফিল্টার হয়ে ঢোকার পরে দেখা যাবে প্রবেশ্য শিলাস্তর তো নিম্নতম যে অঞ্চল, সেখানে জলের চাপটা হয়ে যায় সব থেকে বেশি। ভূপৃষ্ঠ থেকে যদি ওই অঞ্চল বরাবর আমি কূপ খনন করি, তাহলে দেখা যাবে উপরের অংশের চাপটা কম, নিচের অংশের চাপটা বেশি থাকায় জল কী করবে, উচ্চচাপ অঞ্চল থেকে ফোয়ারার মতন উপরে উঠে চলে আসবে। এখানে অভিকর্ষের বিরুদ্ধেই জলটা উঠে চলে আসবে, কোনো পাম্পের সাহায্য ছাড়াই। এটাকেই বলা হচ্ছে আর্টেজিও কূপ। এ বিষয়ে ডিটেলস তোমরা হয়তো ভূগোলে পড়ে থাকবে, এখানে আমি আর ডিটেলস কিছু বলছি না। তাহলে এই হচ্ছে তরলের চাপের 6টা বৈশিষ্ট্য, এগুলো তোমরা ভালো করে পড়বে। আর আমি এই অংশটাই ছবি তুলে পাঠিয়ে দেবো বা এর কিছু প্রশ্নও পাঠিয়ে দেবো, এর সাথে সাথে তোমরা ভিডিওটা দেখে সেই প্রশ্নগুলো সহজে উত্তর করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার ব্যারোমিটার সম্পর্কে আমরা আলোচনা করব।